স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। ফটো ডিটেক্টরস আমরা মনে হয় শুরু করছিলাম গত ক্লাসে, তো আশা করি সবাই ভুলে গেছো, কিছু মনে নাই, যেহেতু অনেকদিন পরে আবার শুরু করতেছি। নাকি কিছু মনে আছে কারো? মনে আছে না ভুলে গেছো? কেমন কথা শোনা যায় না? ভুলে গেলে একটু ব্রিফ করব, আর মনে থাকলে তো আমরা শুরু করে দিব। একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, তো ফটো ডিটেক্টরস নাম দেখেই বুঝতেছি এখানে লাইট আমরা ডিটেক্ট করব। মানে হচ্ছে ডিভাইসের উপরে লাইট যদি ইনসিডেন্ট হয়, ওই লাইট থেকে কারেন্ট জেনারেট হবে। এটা হচ্ছে ফটো ডিটেক্টরের প্রিন্সিপাল। তো আমরা একটা নরমাল পিএন জাংশন ফটোডায়োডের স্ট্রাকচার এবং তার ওয়ার্কিং প্রিন্সিপাল, এইটা আমরা গত ক্লাসে ডিটেইলস আলোচনা করছিলাম। তো আমি আজকে আরেকটু মানে কুইকলি রিপিট করতেছি ওইটা। তো আমরা বলছিলাম যে পিএন জাংশন ফটোডায়োড, তো এই ক্ষেত্রে অপারেশনটা কিরকম হয়, একটা এই সেমিকন্ডাক্টর পি টাইপ এ টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে জাংশন ক্রিয়েট করা হয়। আর এই জায়গার মধ্যে এই পিএন জাংশন ফটোডায়োড অপারেশনে সেমিকন্ডাক্টরটাকে রিভার্স বায়াসে কানেক্ট করা হয়। দেখো এই এন টাইপের সাথে আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্টেড, আর পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেক্টেড। সো এটা রিভার্স বায়াসে কানেক্ট করা হয়, যার ফলে ডিপ্লেশন রিজিয়নের উইডথটা অনেক বেশি হয়। এখন বাইরে থেকে আমরা কি করব, এই যে সেমিকন্ডাক্টর আছে, এই সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে সামান্য বেশি এনার্জির ফটন যদি ইনসিডেন্ট হয়, তখন এই ফটনটা কি হবে, এই ডিপ্লেশন লেয়ারে এই ফটনটা অ্যাবজর্ব হয়ে একটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে। এখন এই বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড, যে এইখানে একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড আছে, আবার এই রিভার্স বায়াস কানেকশনের কারণে ইলেকট্রিক ফিল্ড আছে। তো এই ইলেকট্রিক ফিল্ডের কারণে এই যে ইলেকট্রন হোল পেয়ার যেটা জেনারেট হইছে, এই ইলেকট্রন হোল পেয়ারটা যে দুইটা দুই দিকে চলে যাবে। তো এই ইলেকট্রন এবং হোলের মুভমেন্টের কারণে আমরা হচ্ছে এই সার্কিটে একটা কারেন্ট পাবো। এই কারেন্টের ডিরেকশন কোন ডিরেকশনে হবে, যে ইলেকট্রন যে ডিরেকশনে মুভ করতেছে তার অপোজিট ডিরেকশনে হবে। তো আমরা এই ডিরেকশনে একটা ফটো কারেন্ট পাবো। এই কারেন্টটাকে বলা হচ্ছে ফটো কারেন্ট, আইপিএইচ। তো এখানে চার্জের ডিস্ট্রিবিউশন দেখানো হচ্ছে, এই জাংশনের মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশন। যে এই ক্ষেত্রে পি টাইপের টার্মিনালটাকে বেশি ডোপিং করা হয়, আর এন টাইপটাকে কম ডোপিং করা হয়, যাতে ডিপ্লেশন লেয়ারের মোস্ট অফ দা পোরশন এন রিজিয়নে থাকে। আর পি রিজিয়নের থিকনেসটা কম হয়, কারণ হচ্ছে কি, এই যে এই জায়গা থেকে যে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে, এটা এই পি টাইপের রিজিয়ন দিয়ে মানে ডিভাইসের মধ্যে ঢুকতেছে। তো এই থিকনেসটা যদি বেশি হয়, তখন এই লাইটটা কি হবে, আমার এই নিউট্রাল রিজিয়নেই অ্যাবজর্ব হওয়ার চান্স থাকে। এই জন্য পি টাইপের থিকনেসটা কম রাখা হয়, ডোপিংটা বেশি রাখা হয়, যাতে লাইটটা ডিপ্লেশন লেয়ারে অ্যাবজর্ব হয়। তো এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশন দেখানো হচ্ছে, চার্জের ডিস্ট্রিবিউশন দেখানো হচ্ছে। তো এগুলো আমরা দেখছিলাম। আর এই জায়গার মধ্যে একটা অ্যান্টি রিফ্লেকশন কোটিং রাখা যায়, কারণ অ্যান্টি রিফ্লেকশন কোটিং রাখলে কি হবে, লাইটটা রিফ্লেক্ট হওয়ার চান্স কমে যাবে। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার বা তার ওয়ার্কিংটা কিরকম হয়। যে বাইরে থেকে ফোটন আসবে, ফোটনটা ডিপ্লেশন লেয়ারে অ্যাবজর্ব হবে। তো ফোটন অ্যাবজর্ব হলে কি হয়, এরকম আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে যদি চিন্তা করি, তাহলে ফোটন যদি অ্যাবজর্ব হয়, ভ্যালেন্স ব্যান্ড থেকে অ্যাবজর্ব হচ্ছে মানে কি, একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে আসছে। তো এখানে একটা ইলেকট্রন জেনারেট হবে, আর এই ভ্যালেন্স ব্যান্ডে আমরা একটা হোল পাবো, এই হোল জেনারেট হবে। এটা হচ্ছে এই ডিপ্লেশন রিজিয়নে অপারেশন হচ্ছে। তো এরকম ইলেকট্রন হোল পেয়ার পাইলে এখন এই ইলেকট্রিক ফিল্ডের দ্বারা ইলেকট্রন একদিকে মুভ করবে, হোল আরেকদিকে মুভ করবে, তখন আমরা বাইরে ফটো কারেন্ট পাবো। এই হচ্ছে একদম তার ওয়ার্কিং প্রিন্সিপাল। কার কোনো কোয়েশ্চন থাকলে এই জায়গা থেকে জিজ্ঞেস করতে পারো। কার কোনো কোয়েশ্চন আছে? হ্যালো, না স্যার। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে পিএন জাংশন ফটোডায়োড। এখন এই পিএন জাংশন ফটোডায়োডকে আমরা চারটা মোডে অপারেট করতে পারি। তো চারটা মোডের অপারেশন যদি দেখি,
যে প্রথম হচ্ছে ফার্স্ট কেসটা যদি দেখি, এটা কানেকশনটা হচ্ছে আমরা একটু আগে যেটা আলোচনা করছি ওইটাই, যে পিএন জাংশনকে রিভার্স বায়াসে কানেক্ট করলাম, তাহলে এ রিভার্স বায়াস পিএন জাংশন ফটো জেনারেশন ইনসাইড দ্য স্পেস চার্জ লেয়ার। আমরা আগে যেটা আলোচনা করছি ওইটাই, যে ফোটনটা অ্যাবজর্ব হচ্ছে কোন জায়গায়, স্পেস চার্জ লেয়ার বা ডিপ্লেশন রিজিয়নে ফোটনটা অ্যাবজর্ব হচ্ছে। তো এই কেসটা হচ্ছে কি, রিভার্স বায়াস পিএন জাংশন উইথ ফটো জেনারেশন ইনসাইড দ্য স্পেস চার্জ লেয়ার। তো স্পেস চার্জ লেয়ারে যদি ফটো জেনারেশন হয়, তাহলে এখানে একটা ইলেকট্রন জেনারেট হচ্ছে, এই জায়গায় একটা হোল জেনারেট হচ্ছে। তাহলে এই ইলেকট্রনটা কি হবে, ডাউন হিল দিয়ে চলে আসবে, ড্রিফটিং হবে ইলেকট্রিক ফিল্ডের কারণে। এটা ড্রিফটিং হচ্ছে, ড্রিফটিং এর ফলে আমরা এই ক্যারিয়ারের মুভমেন্ট পাচ্ছি, যার ফলে ফটো জেনারেটেড কারেন্ট পাচ্ছি। সিমিলারলি হোলটাও কি হবে, এইদিকে হোলের ড্রিফটিং হবে, ড্রিফটিং হয়ে হোল এদিকে চলে আসবে। আর এই জায়গায় বাইরে থেকে রিভার্স বায়াস অ্যাপ্লাই করার ফলে এই যে আগে যে বিল্ট ইন যে ব্যারিয়ারটা ছিল, এখন এই ব্যারিয়ারটা মানে আগের চেয়ে বেশি বেড়ে গেছে, যে রিভার্স বায়াস অ্যাপ্লাই করার ফলে। যার ফলে এই ক্ষেত্রে আমাদের যে ডাউন হিলের স্লোপটা আছে, ডাউন হিলের স্লোপটা বেড়ে গেছে। দেখো ই ইন্টু ভি নট প্লাস ভি আর। তো স্লোপ যদি বেড়ে যায় তাহলে আমরা কি হবে, ভেলোসিটিটা মানে ড্রিফটিং ভেলোসিটিটা বেশি পাবো। তো এইটা হচ্ছে একটা ওয়ে। তো এইটা দিয়ে এরকম আমরা দেখছি যে ফটো কারেন্ট জেনারেট হচ্ছে, আইপিএইচ ইন দ্য এক্সটার্নাল সার্কিট, এক্সটার্নাল সার্কিটে আমরা ফটো কারেন্ট পাচ্ছি। ইলেকট্রন এইদিকে মুভ করতেছে, এটা হচ্ছে এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ। তো ইলেকট্রন এইদিকে মুভ করতেছে, তো ফটো কারেন্টের ডিরেকশনটা হবে কি, ইলেকট্রনের ডিরেকশনের অপোজিট ডিরেকশনে। তো এইটা হচ্ছে যখন আমাদের অ্যাবজর্পশনটা হচ্ছে স্পেস চার্জ লেয়ারে আর রিভার্স বায়াস অ্যাপ্লাই করা আছে, এটা হচ্ছে একটা কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হইতে পারে কিরকম, যে আমাদের যদি যে ফোটনটা আমরা বললাম, এই ফোটনটা যদি স্পেস চার্জ লেয়ার পর্যন্ত আসার আগেই অ্যাবজর্ব হয়ে যায়। আমরা যে পিএন জাংশন যে বলছি, আমরা যে ফটোডায়োডের যে স্ট্রাকচারটা দেখছি, যে আমরা পি টাইপ দিয়ে লাইট ইনসিডেন্ট হচ্ছে, তো এটা পি টাইপের রিজিয়নটাকে ক্রস করে স্পেস চার্জ লেয়ারে আসার আগেই যদি এই জায়গায় কোনো একটা জায়গায় অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে কি হবে। তো এখন এই ক্ষেত্রে কতটুকু ডিস্টেন্সে অ্যাবজর্ব হচ্ছে ওইটার উপরে ডিপেন্ড করে। আমরা জানি ইলেকট্রনের একটা ডিফিউশন লেন্থ আছে, যে এখন এই অ্যাবজর্পশনটা যদি ইলেকট্রনের ডিফিউশন লেন্থের যে কম ডিস্টেন্স হয়, সাপোজ এইটা হচ্ছে তার ডিফিউশন লেন্থ এল ই, দেখো এই রিজিয়নটা হচ্ছে স্পেস চার্জ রিজিয়ন। এই জায়গার মধ্যে অ্যাবজর্ব হইলে কিরকম অপারেশন হইতো, এটা আমরা আগেরটাতে দেখছি, যে ড্রিফটিং এর কারণে আমরা ড্রিফট কারেন্ট পাইতাম। এখন এই ডিপ্লেশন লেয়ারের পরে এই পাশে আরেকটা রিজিয়ন আছে, এটাকে বলা হয় কি ইলেকট্রনের ডিফিউশন লেন্থ এল ই। এখন যে অ্যাবজর্পশনটা হবে, যে ফটো জেনারেশন অকার্স ইন দা নিউট্রাল রিজিয়ন, যে নিউট্রাল পি টাইপ রিজিয়ন হচ্ছে আমাদের এইটা। তো এই নিউট্রাল রিজিয়নে যদি যে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়, আর এই ডিসটেন্সটা যদি ডিপ্লেশন ডিসটেন্স থেকে ইলেকট্রনের ডিফিউশন লেন্থের যে কম ডিস্টেন্সে হয়, তাহলে কি হবে, এই ইলেকট্রনটা প্রথমে ডিফিউজ করে এই ডিপ্লেশন লেয়ারে আসবে। তো ডিফিউশনের কারণে ডিপ্লেশন লেয়ারে আসার সাথে সাথে এখানে সে ইলেকট্রিক ফিল্ড পাবে, ইলেকট্রিক ফিল্ড পাইলেই তখন ড্রিফটিং হয়ে আমরা বেশি কারেন্ট পাবো। এখন একটা কোয়েশ্চেন হচ্ছে, এই ডিপ্লেশন লেয়ারের আগে আমরা কেন ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি না। ওইটা আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনে দেখছি, এই জায়গায় দেখো যে এর বাইরে কিন্তু কোনো আমাদের চার্জ নাই, ডিপ্লেশন লেয়ারের বাইরে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নাই। তো এই জায়গার মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা জিরো, সো এখানে ড্রিফটিং পসিবল না। তো এই কারণে যে এই কেসের ক্ষেত্রে যদি ডিফিউশন লেন্থের মধ্যে মানে ভিতরের রিজিয়নে যদি অ্যাবজর্পশন হয়, তখন আমরা একটা ডিফিউশন কারেন্ট পাবো, আর এরপরে আমরা ড্রিফট কারেন্ট পাবো। তো এইটার ফলে আমরা বাইরে ফটো কারেন্টটা পাবো। তো এখানে কি বলছে দেখো, the electron has to diffuse to the depletion layer and then roll down the energy hill that is drift across the space charge layer। যে প্রথমে ডিফিউশন হবে তারপরে ড্রিফটিং হবে, এটা হচ্ছে সেকেন্ড কেস। এখন এই কেসের ক্ষেত্রে যদি এই অ্যাবজর্পশনটা এই ডিফিউশন লেন্থের চেয়ে বাইরে হয়, যে এই জায়গায় যদি অ্যাবজর্পশনটা হয়, তাহলে কিন্তু আমরা কোনো ফটো কারেন্ট পাবো না।
কারণ এটা ডিফিউজ করে এই লেয়ারে আসতে পারবে না, যে স্পেস চার্জ লেয়ারে আসতে পারবে না। তাহলে আমরা দুইটা কেস দেখলাম, একটা হচ্ছে যদি স্পেস চার্জ লেয়ারে অ্যাবজর্পশন হয় তাহলে ড্রিফটিং হবে, আরেকটা হচ্ছে যদি স্পেস চার্জ লেয়ারের চেয়ে বাইরে কিন্তু ডিফিউশন লেন্থের ভিতরে অ্যাবজর্পশন হয়, তখন আমরা ডিফিউশন কারেন্ট পাবো, তারপরে ড্রিফট কারেন্ট পাবো। সো ফাইনালি ফটো কারেন্ট জেনারেট হবে। এটা হচ্ছে দুইটা অপারেশন, যেই দুইটা অপারেশনে রিভার্স বায়াসে কানেকশন আছে। এখন আমরা যদি দেখি যে আমরা যদি রিভার্স বায়াস কানেকশন না রাখি, এই থার্ড কেসটা দেখো, এই ক্ষেত্রে একটা পিএন জাংশন আছে, কিন্তু এই পিএন জাংশনটাকে আমরা কি করে দিলাম, শর্ট আউট করে দিলাম, যে আমরা এখন কোনো ব্যাটারি দিয়ে কোনো রিভার্স বায়াস কানেকশন রাখি নাই। তো এই ক্ষেত্রে যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে যে ব্যারিয়ারটা থাকবে দুইটার মধ্যে, ওইটা হচ্ছে কি বিল্ট ইন পটেনশিয়াল ব্যারিয়ার ইভি নট। তো এর ফলে যে ফিল্ডটা পাবো এটা হবে কি বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড ই নট। তো এখন সিমিলারলি যদি স্পেস চার্জ লেয়ারে অ্যাবজর্পশন হয়, যে শর্টেড পিএন জাংশন, the photo-generated electron and hole in the space charge layer roll down their energy hills. তো এই ক্ষেত্রে যেহেতু একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড আছে, তো এই ক্ষেত্রেও আমরা কি পাবো, ফটো কারেন্ট পাবো। এই জায়গায় যদি হোল এবং ইলেকট্রন জেনারেট হয় তাহলে ইলেকট্রনটা ড্রিফট করবে, হোলটা ড্রিফট করবে, ফলে আমরা বাইরের সার্কিটে ফটো কারেন্ট পাবো। তো এটা হচ্ছে ফটো কারেন্ট, a current IPH in the external circuit। এটা হচ্ছে যদি শর্ট সার্কিট থাকে। এখন ফোর্থ কেসে যেটা হইতে পারে, যে আমরা যদি এখন এই ক্ষেত্রে দেখো কিন্তু রিভার্স বায়াস কোনো কানেকশন নাই, কিন্তু সার্কিটটা এখন আর আমরা শর্ট করি না, এটা ওপেন সার্কিট কন্ডিশনে আছে। তো ওপেন সার্কিট কন্ডিশনে নেট কারেন্ট কত হয়, অবশ্যই জিরো হইতে হবে। তো এই নেট কারেন্টটা কিভাবে জিরো হচ্ছে এটা যদি আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে দেখো দা পিএন জাংশন ইন ওপেন সার্কিট মোড, তো এই ক্ষেত্রে একটা বিল্ট ইন পটেনশিয়াল ব্যারিয়ার আছে ইভি নট। প্রথমে যদি আমরা ইনিশিয়ালি চিন্তা করি, তাহলে এই বিল্ট ইন পটেনশিয়ালের কারণে একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড আছে ই নট। তো এই বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডের কারণে বাইরে থেকে একটা ফোটন আসলো, ফোটন আসার পরে এখানে হোল, এখানে ইলেকট্রন জেনারেট হইলো। তো এই হোলটা কি হবে, ড্রিফট হবে, এই ইলেকট্রনটা ড্রিফট হবে, এই হোলটাও ড্রিফটিং হবে। ফলে আমরা এই ক্ষেত্রে যে একটা কারেন্ট পাবো, ফটো কারেন্ট আইপিএইচ, এই যে এই ডিরেকশনটা দেখো আইপিএইচ, ইলেকট্রনটা যে ডিরেকশনে মুভ করতেছে এর অপোজিট ডিরেকশনে আমরা ফটো কারেন্ট পাচ্ছি। এখন এই জায়গা থেকে যে ইলেকট্রন গুলো আসতেছে, এই জায়গা দিয়ে যে ইলেকট্রন গুলো আসতেছে ওইটা হচ্ছে কি নেগেটিভ চার্জ, এই ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ ইলেকট্রন। তো এখানে আমরা মাইনাস চার্জের অ্যাকিউমুলেশন পাচ্ছি, যে নেগেটিভ চার্জ গুলা এই জায়গার মধ্যে অ্যাকিউমুলেটেড হচ্ছে। অ্যাকিউমুলেশন হচ্ছে মানে কি, এই জায়গার মধ্যে চার্জ গুলা জমা হচ্ছে। এখন কোয়েশ্চেন হবে আগের স্ট্রাকচার গুলাতে কেন এই জায়গায় জমা হয় নাই, কারণ হচ্ছে আগের স্ট্রাকচার গুলাতে দেখো এখানে একটা ক্লোজ সার্কিট ছিল, তিনটা স্ট্রাকচারই, যার ফলে এই ইলেকট্রনটা এই সার্কিট দিয়ে বের হয়ে চলে গেছে। তো এইখানে এই জায়গার মধ্যে কোনো চার্জের অ্যাকিউমুলেশন হয় নাই। সিমিলারলি এই জায়গার মধ্যে কি হচ্ছে, হোলের অ্যাকিউমুলেশন হচ্ছে, মানে আমরা পজিটিভ চার্জের অ্যাকিউমুলেশন পাচ্ছি। তো এখানে পজিটিভ চার্জ আর এই জায়গায় নেগেটিভ চার্জ জমা হওয়ার ফলে আমরা এখানে কি পাবো, একটা ভোল্টেজ জেনারেট হবে। তো এই ভোল্টেজটাকে বলা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ ভিওসি। তা যার ফলে এখানে আমরা একটা ওপেন সার্কিট ভোল্টেজ পাচ্ছি। এখন এই যে ওপেন সার্কিট ভোল্টেজটা, এই ভোল্টেজটা দেখো এই টার্মিনালে প্লাস, এই টার্মিনালে মাইনাস, তার মানে এই পাশে হচ্ছে আমাদের পি টাইপ, এই পাশে হচ্ছে এন টাইপ। সো আমাদের এই ডায়োডটা এখন কি হয়ে গেছে, ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড হয়ে গেছে। ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে কানেকশন হয়, তাহলে নরমাল ডায়োড অপারেশনের কারণে, ফরওয়ার্ড বায়াস অপারেশনের কারণে আমরা আরেকটা কারেন্ট পাবো, সেটা হচ্ছে কি ডায়োড কারেন্ট। তো এই কারেন্টের ডিরেকশনটা কি হবে, যেহেতু ফরওয়ার্ড বায়াসে কানেকশন, তো পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে হবে। তো আমরা ফটো কারেন্ট ছিল যে ডিরেকশনে ছিল, তার অপোজিট ডিরেকশনে আমরা একটা ডায়োড কারেন্ট পাচ্ছি। তো এই দুইটা কারেন্টের নেট সামেশনের কারণে আমরা বাইরের সার্কিটে নেট কারেন্টটা জিরো পাবো, I ইকুয়ালস টু জিরো। তো এইটা হচ্ছে ওপেন সার্কিট মোডে অপারেশন। তাহলে আমরা চারটা মোড দেখলাম, যে প্রথম দুইটা মোড হচ্ছে ফটো ডিটেকশন উইথ ফটোডায়োড রিভার্স বায়াস, যে রিভার্স বায়াস কানেকশনে ফটোডায়োডে ফটো ডিটেকশন। আর মোড লাস্টের দুইটা মোড যেটা বললাম আমরা, যখন আমাদের কোনো এক্সটার্নাল কোনো ব্যাটারি কানেক্টেড নাই, একটা শর্ট সার্কিট হইতে পারে, একটা ওপেন সার্কিট কানেকশন হইতে পারে, এই দুইটা মোডকে বলা হয়
পিভি মোড বা ফটোভোল্টাইক মোড। সোলার সেলে সাধারণত এই কানেকশনটা ইউজ করা হয়, যে ফটোভোল্টাইক কানেকশন, যেটা যে পিভি মোড অপারেশনটা ইউজ করা হয়। তাহলে এই চারটা মোড অফ অপারেশন আমরা দেখলাম। এখন যদি এই চারটাকে একটু সামারাইজ করি, তো সামারাইজ করলে দেখো কেস এ যেটা ছিল, আমরা সিম্বলিক্যালি এটাকে কিভাবে দেখাইতে পারি। এখানে একটা পিএন জাংশন আছে, তো পিএন জাংশন ডায়োডকে আমরা সিম্বলিক্যালি এইভাবে দেখাই। তো এই ক্ষেত্রে যে ডায়োডের একটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে ভি, আর ডায়োডের ফরওয়ার্ড কারেন্ট হচ্ছে আই। এখন যদি আমরা ডায়োড ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ড্র করি, তাহলে যে কোনো ডায়োড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মানে কি, তার আইভি ক্যারেক্টারিস্টিক্সটা মিল করে। তো এইখানে এই আইভি ক্যারেক্টারিস্টিক্স বলতে এই ভি মানে তার ফরওয়ার্ড বায়াসের ভি আর ফরওয়ার্ড কারেন্ট আই, এই দুইটার মধ্যে যে কার্ভ, ওইটাকে বলা হয় ডায়োডের কারেন্ট ভোল্টেজ কার্ভ। তো এখন আমাদের যে ফটোডায়োড আছে, এই ফটোডায়োডের ক্ষেত্রে এই যে ভোল্টেজটা ভি, যেটা এটা হচ্ছে কি রিভার্স বায়াসে কানেক্টেড, ভি আর ইকুয়ালস টু 5 ভোল্ট। আর এই ক্ষেত্রে যে কারেন্ট আই এর ডিরেকশনটা, আমাদের কারেন্টটা কি ছিল, এই রিভার্স বায়াস থেকে পজিটিভ টার্মিনাল থেকে, মানে ফটো কারেন্টটা হবে কি এই আই কারেন্টের অপোজিট। তো এই জন্য আমরা আইভি কার্ভে যদি ফটোডায়োড মোডটা দেখি, যে ফটো রিভার্স বায়াস কানেকশনে ফটোডায়োড অপারেশন, তো এইদিকে যেহেতু ভোল্টেজ এক্সিস, তো রিভার্স বায়াস কানেকশনের এক্সিসটা আমরা তাহলে রিজিয়নটা পাবো কোনটা, এই রিজিয়নটা। এই রিজিয়নটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস রিজিয়ন। আর কারেন্ট যেটা পাচ্ছি আমরা আইপিএইচ, এটা কি নেগেটিভ অফ আই, মানে মাইনাস আই। সো আমরা মাইনাস ভি মাইনাস আই, তো এই যে রিজিয়নটা আছে, এই টোটাল রিজিয়নটা, এইটা হচ্ছে আমাদের যে প্রথম দুইটাই যে কেস ছিল, কেস এ এবং বি, যে রিভার্স বায়াস কানেকশনে ফটোডায়োড অপারেশন, এই রিজিয়নটা মিন করতেছে। তাহলে এটাকে বলা হচ্ছে দেখো ডার্ক রিজিয়ন, আর এই পাশটাকে বলা হচ্ছে ইলুমিনেটেড রিজিয়ন, কারণ এই রিজিয়নের মধ্যে আমাদের ফটোডায়োড অপারেশনটা হচ্ছে। তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে ফটোডায়োড অপারেশনে ভি সমান হচ্ছে মাইনাস ভি আর আই সমান হচ্ছে মাইনাস আইপিএইচ। এই স্ট্রাকচার থেকে আমরা বুঝলাম। এখন লাস্টের যে দুইটা মোড ছিল, পিভি মোড বা ফটোভোল্টাইক মোড, এটার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে যদি শর্ট সার্কিট হয়, যে যদি এরকম করে শর্ট সার্কিটে কানেকশন করা থাকে, আমরা এখন পিএন জাংশনকে এইভাবে দেখাইতেছি, তো শর্ট সার্কিট কানেকশনে আই শর্ট সার্কিট বা আই ফটো কারেন্ট যেটা ছিল আইপিএইচ, এই ডিরেকশনে ছিল, তাই না, যে সেইটা হচ্ছে ডায়োডের নরমাল ডিরেকশনের অপোজিট ডিরেকশনে ছিল। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, যে শর্ট সার্কিটে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, তাহলে নরমাল কারেন্টের ডিরেকশন কোনটা হবে, নরমাল কারেন্টের ডিরেকশনটা এইটাই হওয়ার কথা, তাই না, এই পি থেকে এন এর দিকে, এটা হচ্ছে নরমাল কারেন্টের ডিরেকশন। তাহলে এই কারেন্টের ডিরেকশন হচ্ছে তাহলে এই দিকে, আর ফটো কারেন্টের ডিরেকশন কি, তার অপোজিট দিকে। তাহলে আইপিএইচ এটা সমান কি হবে, এই যে আইএসসি বা আই শর্ট সার্কিট, এটা সমান হবে মাইনাস অফ আইপিএইচ, যে শর্ট সার্কিট কারেন্টটা ফটো কারেন্টের অপোজিট ডিরেকশনে হবে। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই শর্ট সার্কিট অপারেশনটা মিন করতেছে, এই পয়েন্টটা, কারণ এই ক্ষেত্রে ভোল্টেজ জিরো। তো ওপেন সার্কিট অপারেশনে তাহলে কি হচ্ছে, ওপেন সার্কিট অপারেশনে আমরা একটা পজিটিভ ভোল্টেজ পাচ্ছি, তো এখানে প্লাস এখানে মাইনাস, আমরা একটা পজিটিভ ভোল্টেজ পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট মিন করতেছে, কিন্তু কারেন্ট জিরো হয়ে গেছে। তো এই যে রিজিয়নটা, এইটাই হচ্ছে আমাদের ফটোভোল্টাইক রিজিয়ন। সোলার সেল সাধারণত এই রিজিয়নের মধ্যে কাজ করে, সোলার সেলের অপারেশনটা এই রিজিয়নের মধ্যে কাজ করে, এই শর্ট সার্কিট আর ওপেন সার্কিট এই দুইটার মাঝামাঝি রিজিয়নে সোলার সেলের অপারেশনটা হয়। তাহলে এই চারটা মোড আমরা দেখলাম। তো এই জায়গা থেকে কার কোনো কোয়েশ্চেন থাকলে এখন জিজ্ঞেস করতে পারো। কার কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে?
স্যার হচ্ছে ডার্ক রিজিয়নটা স্যার এখানে ব্যাপারটা স্যার বুঝিনি স্যার ডার্ক রিজিয়নটা হ্যালো ডার্ক রিজিয়ন হচ্ছে যদি এই ফটোডায়োডে যে যদি কোনো লাইট না আসে, মানে যদি কোনো ফোটন ইনসিডেন্ট না হয়, তাহলে সে কোন রিজিয়নে থাকবে, তাহলে তার নরমাল অপারেটিং রিজিয়নে থাকবে। তো ডায়োডের নরমাল অপারেটিং রিজিয়ন হচ্ছে কোনটা, এইটা না? জি স্যার তো এই জন্য এটাকে বলা হচ্ছে কি ডার্ক রিজিয়ন। আর যখন ফোটন আসবে, যে ফোটন যখন ইনসিডেন্ট হবে, তখন হচ্ছে এই যে দুইটা রিজিয়ন বললাম, এই দুইটা রিজিয়নের কোনো একটাতে সেইটা অপারেট হইতে পারে। ওইটা ডিপেন্ড করবে কিসের উপরে, বাইরে এক্সটার্নাল ব্যাটারি কানেকশন আছে কিনা, ওইটার উপর ডিপেন্ড করবে। তো এই জন্য এই রিজিয়নটাকে আমরা বলতেছি ইলুমিনেটেড, আর এই পাশের রিজিয়ন গুলাকে বলতেছি ডার্ক রিজিয়ন। বুঝতে পারছো? জি স্যার এখন আমরা দেখো শকলি-রেমো থিওরেম এন্ড এক্সটার্নাল ফটোকারেন্ট। এই ক্ষেত্রে দেখো আমরা একটা সেমিকন্ডাক্টর স্ল্যাব নিছি। তো এই সেমিকন্ডাক্টরের দুই পাশে দুইটা ইলেকট্রোড কানেক্টেড আছে। এই ইলেকট্রোড গুলোকে বলা হচ্ছে নন ইনজেক্টিং ইলেকট্রোডস। তো নন ইনজেক্টিং মানে কি? The electrodes do not inject carriers but allow excess carriers in the sample to leave and become collected by the battery. এই ইলেকট্রোড থেকে কোনো ক্যারিয়ার ইনজেকশন হবে না, কিন্তু এই ইলেকট্রোডটা কি করবে, ক্যারিয়ারটা ইলেকট্রোড পাস করে ব্যাটারিতে যাইতে পারবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে নন ইনজেক্টিং ইলেকট্রোড। এখন এই সেমিকন্ডাক্টরের মধ্যে যদি x ইকুয়ালস টু l ডিরেকশন আমরা বলতেছি, যে x এর ডিরেকশনটা হচ্ছে এই ডিরেকশনে, যে x ইকুয়ালস টু l ডিসটেন্সে এইরকম কোন একটা জায়গায় যদি একটা ফোটন অ্যাবজর্পশন হয়, হওয়ার ফলে একটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়, যে an electron hole pair is photo generated at x equals to l, যে x equals to l এ আমরা একটা ইলেকট্রন হোল পেয়ারের ফটো জেনারেশন পাচ্ছি। এখন এইখানে যেহেতু রিভার্স বায়াস কানেকশন আছে, আবার এই রিভার্স বায়াস কানেকশনের কারণে কি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। তো ইলেকট্রিক ফিল্ডের কারণে কি হবে, এই ইলেকট্রনটা ড্রিফটিং হবে এই ডিরেকশনে, হোলের ড্রিফটিং হবে এই ডিরেকশনে। তাহলে ইলেকট্রনের ড্রিফটিং ভেলোসিটি হচ্ছে ve মিউ ই ইনটু ই, যেখানে মিউ ই হচ্ছে তার মোবিলিটি আর ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। সিমিলারলি হোলের ড্রিফট ভেলোসিটি হচ্ছে vh। তো এই দুইটা ভেলোসিটিতে এই দুইটা ক্যারিয়ার দুইটা ডিরেকশনে মুভ করবে। তো এই দুইটা ডিরেকশনে মুভ করার কারণে the electron arrives at time te and the hole arrives at time th। তো এখানে বলছে এই ইলেকট্রোডে এই ইলেকট্রনটা তো এই ভেলোসিটিতে মুভ করতেছে, তো এই ভেলোসিটিতে এই ডিসটেন্স l মাইনাস l, ক্যাপিটাল L হচ্ছে এটার লেন্থ, তো ক্যাপিটাল L মাইনাস স্মল l, এই ডিসটেন্সটা ক্রস করতে তার যে টাইমটা লাগবে ওইটাকে বলা হয় ট্রানজিট টাইম। তো ইলেকট্রনের ট্রানজিট টাইমকে আমরা বলতেছি টিই। এই ট্রানজিট টাইম পরে ইলেকট্রনটা ইলেকট্রোডে পৌঁছায়। সিমিলারলি হোলের ট্রানজিট টাইমকে আমরা বলতেছি টিএইচ। তো এই ট্রানজিট টাইম পরে হোলটা এই ইলেকট্রোডে পৌঁছায়। তাহলে টিই সমান আমরা কি লিখতে পারবো, ডিসটেন্স বাই ভেলোসিটি। তাহলে ডিসটেন্স হচ্ছে l মাইনাস l ডিভাইডেড বাই ভিই। সিমিলারলি টিএইচ সমান পাবো আমরা এইটা। তাহলে এই দুইটা ট্রানজিট টাইম পাইলাম। তো এই দুইটা ট্রানজিট টাইম এই ফিগারে দেখানো হচ্ছে। দেখো যে এই অ্যাক্সিস হচ্ছে টাইম আর এই অ্যাক্সিস হচ্ছে ডিসটেন্স। তো এই ডিসটেন্স ক্রস করার সাথে সাথে টাইমটা লিনিয়ারলি বাড়তেছে। তো টিই টাইম পরে সে এই ডিসটেন্সটা ক্রস করছে, সিমিলারলি টিএইচ টাইম পরে হোলটা এই ডিসটেন্স ক্রস করছে। এখন as the electron and hole drift each generates an external photocurrent। তো ইলেকট্রন এবং হোল যেহেতু ড্রিফটিং হচ্ছে, এই ড্রিফটিং এর কারণে কি হবে, ফটোকারেন্ট জেনারেট হবে। তো ইলেকট্রনের মুভমেন্টের কারণে যে কারেন্ট জেনারেট হচ্ছে এটাকে আমরা বলতেছি আইই, আর হোলের কারণে যেটা জেনারেট হচ্ছে ওইটাকে আমরা বলতেছি আইএইচ। তো এই ফটোকারেন্ট জেনারেশনটা কতটুক টাইম পর্যন্ত হবে, যে যতটুক টাইম মানে ট্রানজিট টাইম পর্যন্ত তার এই কারেন্ট জেনারেশনটা এক্সিস্ট করবে। তো এই যে মুভমেন্টটা যে টাইম দিয়ে হচ্ছে ওইটা হচ্ছে তার ট্রানজিট টাইম টিই। তো এই টিই টাইম পর্যন্ত আমরা একটা ফটো কারেন্ট পাবো আইইটি। সিমিলারলি হোলের ক্ষেত্রে টিএইচ টাইম পর্যন্ত আমরা একটা ফটো কারেন্ট পাবো আইএইচটি। তাহলে টোটাল ফটো কারেন্ট কি হবে, the total photo current is the sum of the hole and electron photo current।
তো এই আইইটি এবং আইএইচটি এই দুইটাকে সামেশন করলে আমরা টোটাল ফটো কারেন্টটা পাবো। এখন এই আইই এবং আইএইচ এই দুইটা কারেন্টকে আমরা কিভাবে বের করতে পারি, যে এই কারেন্টের ভ্যালুটা কি থাকবে? তো এটার জন্য আমরা যদি শুধু ইলেকট্রনের কেসটা প্রথমে কনসিডার করি, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে এই ডিসটেন্স ক্রস করতে তার কি পরিমাণ কাজ করতে হয়েছে এটার যদি আমরা দেখি, তাহলে আমরা জানি W ইকুয়ালস টু কি Fx। তাহলে এইখানে ইলেকট্রনের উপর যে ফোর্সটা ক্রিয়েট করতেছে, যে ফোর্সটা যে কাজ করতেছে এই ইলেকট্রনের উপরে, যে ফোর্সের ইফেক্ট হচ্ছে ওই ফোর্সটা সমান কি F ইকুয়ালস টু, আমরা জানি এই ফোর্সটা কোন জায়গা থেকে আসতেছে, এই ক্ষেত্রে এই ইলেকট্রিক ফিল্ড থেকে ফোর্সটা আসতেছে। তো E ইনটু E এটা আমরা পাবো ফোর্স। তাহলে ওয়ার্ক ডান dx ডিসটেন্স ক্রস করতে কি পরিমাণ কাজ করতে হবে ইলেকট্রনের, সেটা হচ্ছে E ইনটু dx। এই ওয়ার্ক ডানটা কিসের কারণে হচ্ছে? এই এক্সটার্নাল ব্যাটারির কারণে হচ্ছে। তো এক্সটার্নাল ব্যাটারি থেকে এই ডিটি টাইমে, যে একটা পার্টিকুলার ডিটি টাইমে dx ডিসটেন্স ক্রস করতে এক্সটার্নাল ব্যাটারি থেকে আমাদের কি পরিমাণ পাওয়ার দিতে হবে? v ইনটু i। তাহলে ওয়ার্ক ডান সমান আমরা লিখতে পারবো dx সমান vi dt। তো এই জায়গা থেকে আমরা E সমান জানি কি v বাই l, যে আর VE ইকুয়ালস টু হচ্ছে dx বাই dt। তো এই VE হচ্ছে কি তাহলে ভেলোসিটি, যেটা dx বাই dt। তো এই দুইটা যদি এই জায়গা থেকে সাবস্টিটিউট করি তাহলে আমরা পাবো IET এটা সমান E ইনটু VE ডিভাইডেড বাই L। এটা কতক্ষণ থাকবে? যে t লেস দেন TE এই টাইম পর্যন্ত এই কারেন্টটা থাকবে। তাহলে ইলেকট্রনিক কারেন্টটা আমরা পাচ্ছি EVE বাই L। সিমিলারলি হোলের ক্ষেত্রে আমরা পাবো EVH বাই L। এখন এই ক্ষেত্রে দেখো এই যে কারেন্টটা, হোলের কারেন্টটা ইলেকট্রনের কারেন্টের চেয়ে কম। কেন কম? এই ক্ষেত্রে দেখো আমরা তো বুঝলাম যে এই ভ্যালুটা হচ্ছে EVE বাই L, এটা হচ্ছে এই টাইম পর্যন্ত থাকবে, আর এই ভ্যালুটা হচ্ছে EVH বাই L, এটা হচ্ছে এই টাইম পর্যন্ত থাকবে। এখন এই ভ্যালুটা EVH বাই L এইটা কেন এটার চেয়ে বেশি হইলো না? মানে এইটা তো আমরা এইরকম নিতে পারতাম, মানে এই টাইম বরাবরই আছে কিন্তু এই ভ্যালুটা বেশি। তো এইটা EVH টা কেন EVE এর চেয়ে কম? এটা হচ্ছে দেখো যে ড্রিফট ভেলোসিটিটা, আমরা জানি ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি হচ্ছে বেশি, কারণ এটা হচ্ছে মোবিলিটির উপর ডিপেন্ড করে। তো ইলেকট্রনের যেহেতু মোবিলিটি বেশি এই জন্য তার ড্রিফট ভেলোসিটি বেশি, যার ফলে এই ভ্যালুটা বেশি। কিন্তু হোলের ড্রিফট ভেলোসিটি কম, যার ফলে এই ভ্যালুটা কম। এখন এই দুইটা কারেন্টকে যদি আমরা সামেশন করি তাহলে এই দুইটা কারেন্টকে সামেশন করলে টোটাল ফটো কারেন্ট পাবো। তো টোটাল ফটো কারেন্ট থেকে আমরা যদি টোটাল চার্জ বের করতে চাই, কিউ কালেক্টেড টোটাল চার্জ, তাহলে এটা সমান কি করব? আমরা জানি ইন্টিগ্রেশন অফ আইটি ইনটু ডিটি, যে কারেন্টকে ইন্টিগ্রেট করলে আমরা টোটাল চার্জ পাবো। তাহলে যে ইলেকট্রনের জন্য ইলেকট্রনের কারেন্টকে ইন্টিগ্রেট করলাম, হোলের জন্য যদি হোলের কারেন্টকে ইন্টিগ্রেট করি, করে দুইটা যদি সামেশন করি তাহলে আমরা টোটাল যে চার্জ কালেক্টেড এটা দেখবো একটা ইলেকট্রনের চার্জের সমান, চার্জ ইকুয়ালস টু ই আসতেছে। তো এটা কিভাবে করব? আমরা যদি এই ইন্টিগ্রেশনটা করি, যেমন এখানে আইইটি, আইই হচ্ছে কি ইভিই বাই এল, তো এটা ইন্টিগ্রেট করলে কি পাবো? ইভিই বাই এল ইনটু টিই। সিমিলারলি এই জায়গায় পাবো ইভি এইচ বাই এল ইনটু টিএইচ। এখন এই টিই এবং টিএইচ এই দুইটা ভ্যালু যদি আমরা এই দুইটা ইকুয়েশন থেকে বসায় দেই তাহলে দেখা যাবে এইটার সামেশনের ফলে শুধুমাত্র এই একটা ইলেকট্রনের চার্জ ই পাওয়া যাচ্ছে। তো এইটাই হচ্ছে শকলি-রেমো থিওরেম। তো এটাকে যদি আমরা এখন জেনারেলাইজ করি, যে ইন জেনারেল if a charge q is being drifted with a velocity v dt by a field between two biased electrodes separated by l, যে l ডিস্টেন্সে দুইটা ইলেকট্রোডের মধ্যে একটা চার্জ q এর যদি ড্রিফটিং হয়
তাহলে এই মোশনের কারণে, এই ড্রিফটিং এর কারণে আমরা যে এক্সটার্নাল কারেন্ট পাবো ওই কারেন্টটা হচ্ছে কি কিউ ভি ডিটি বাই এল। তো এটাকে বলা হয় শকলি-রেমো থিওরেম। এখন অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট এন্ড ফটো ডিটেক্টর ম্যাটেরিয়ালস, এই কার্ভটা আমরা আগেও দেখে আসছিলাম যে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টের সাথে ওয়েভলেন্থের রিলেশনটা, এখানে বিভিন্ন সেমিকন্ডাক্টরের জন্য অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টের সাথে ওয়েভলেন্থের রিলেশনটা দেখানো হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো যেই ওয়েভলেন্থে ট্রানজিশনটা হচ্ছে, যে একটা পার্টিকুলার ওয়েভলেন্থে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট ইনিশিয়ালি অনেক বেশি, ওয়েভলেন্থ বাড়ানোর সাথে সাথে একটা পার্টিকুলার ওয়েভলেন্থে একটা শার্প ট্রানজিশন হয়। শার্প ট্রানজিশন মানে হচ্ছে কি অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট এটা অনেক বেশি কমে যাচ্ছে। তো এই ওয়েভলেন্থটাকে বলা হয় তার যে কাট অফ ওয়েভলেন্থ, মানে এই ওয়েভলেন্থের করেসপন্ডিং যে এনার্জি ওইটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ এনার্জির সমান। কারণ ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে যদি এনার্জিটা কম হয় তখন কি হবে, এটার অ্যাবজর্পশন হইতে পারবে না, এই জন্য তার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা অনেক কমে যায়। এই ওয়েভলেন্থটাকে বলা হয় কাট অফ, আপার কাট অফ ওয়েভলেন্থ, যে 1.24/EG এটা দিয়ে আমরা বের করতে পারি যে ব্যান্ড গ্যাপ এনার্জি করেসপন্ডিং যে ওয়েভলেন্থ এটাকে বলা হয় আপার কাট অফ ওয়েভলেন্থ। So incident photons with wavelengths shorter than lambda g, যে কাট অফ ওয়েভলেন্থ এর চেয়ে শর্টার ওয়েভলেন্থ গুলা absorbed as they travel in the semiconductor, যেহেতু এই ক্ষেত্রে যে ল্যামডা জি এর চেয়ে কম ওয়েভলেন্থ গুলা জন্য অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বেশি, তো এই ওয়েভলেন্থ গুলা কি হবে সেমিকন্ডাক্টর দিয়ে ট্রাভেল করার ক্ষেত্রে অ্যাবজর্পশন হবে, যার ফলে তাদের ইন্টেন্সিটি ডিকেজ এক্সপোনেনশিয়ালি। তো এই অ্যাবজর্পশন ইন্টেন্সিটি ডিক্রিজের ইকুয়েশনটা আমরা আগে পড়ে আসছি যে Ix = I naught exp of minus alpha x, এখানে I naught হচ্ছে ইনসিডেন্ট ইন্টেন্সিটি, আলফা হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, আর x হচ্ছে কতটুকু ডিসটেন্স সে ট্রাভেল করছে। এখন কোয়ান্টাম এফিশিয়েন্সি এন্ড রেসপন্সিভিটি। কোয়ান্টাম এফিশিয়েন্সি আমরা এলইডি তে পড়ে আসছি, লেজারও পড়ে আসছি। তো এলইডি এবং লেজারের যে এরকম ডেফিনিশন ছিল, এইটার ক্ষেত্রে ডেফিনিশনটা ঠিক উল্টা হবে, এটা যেহেতু ডিটেক্টর। এলইডি এবং লেজারে আমাদের এফিশিয়েন্সি ডেফিনিশনটা কিরকম ছিল, যে কি পরিমাণ ইলেকট্রন ইনপুট দিলে কি পরিমাণ ফোটন আউটপুট পাচ্ছি, ওইটা ছিল আমাদের লেজার এবং এলইডি তে। আর এটাতে কি হবে, কি পরিমাণ ফোটন ইনপুট আসলে কি পরিমাণ কারেন্ট আমরা আউটপুট পাচ্ছি। তো external or device quantum efficiency of the detector is defined as number of collected electrons at detector terminals divided by number of incident photons, যে যতগুলো ফোটন ইনসিডেন্ট হচ্ছে তার কত পার্সেন্ট আমরা ডিটেক্টর টার্মিনালে ইলেকট্রন হিসেবে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল অর ডিভাইস কোয়ান্টাম এফিশিয়েন্সি। তাহলে এটা সমান আমরা পাচ্ছি IPH ডিভাইডেড বাই E, আর এটা হচ্ছে কি নাম্বার অফ ইলেকট্রনস এট ডিটেক্টর টার্মিনালস, আর নাম্বার অফ ফোটন কি হবে পি নট ডিভাইডেড বাই এইচ মিউ, যে ফোটনের পাওয়ার ডিভাইডেড বাই একটা ফোটনের এনার্জি। তাহলে দ্য ডিভাইস কোয়ান্টাম এফিশিয়েন্সি ইজ দেয়ার ফর অলওয়েজ লেস দেন ইউনিটি। এটা তো আমরা বুঝতেছি যে এফিশিয়েন্সি যেহেতু, তো এটা সব সময় একের চেয়ে কম হবে। তো এটা কেন একের চেয়ে কম হবে, এটার জন্য তিনটা কারণ হইতে পারে। একটা হচ্ছে কি some electron hole pairs may disappear by recombination without contributing to the photocurrent or become immediately trapped। তো এটাতে বলছে কি যে কিছু ইলেকট্রন হোল পেয়ার রিকম্বাইন করতে পারে উইদাউট কন্ট্রিবিউটিং টু দ্য ফটোকারেন্ট, কিন্তু আমরা ফটোকারেন্ট বাইরে পাবো না, or become immediately trapped, মানে একটা ইলেকট্রন হোল পেয়ারের রিকম্বিনেশনের ফলে আমরা বাইরে কোনো ফটো কারেন্ট পাবো না, এটা ট্র্যাপড হয়ে যাইতে পারে। যে এইখানে ইলেকট্রন যদি মুভ হওয়ার সময়, যে ডিভাইসটি মুভ হওয়ার সময় ডিটেক্টরে আসার আগেই কোনো একটা জায়গায় ট্র্যাপিং হয়ে যায়, তখন আমরা কোনো ফটো কারেন্ট পাবো না। তো এটা একটা কারণ। সেকেন্ড হচ্ছে ইফ দ্য সেমিকন্ডাক্টর লেন্থ ইজ কম্পারেবল উইথ দ্য পেনিট্রেশন ডেপথ। পেনিট্রেশন ডেপথ হচ্ছে কি 1/α, যে এইটাকে বলা হয় যে অ্যাবজর্পশন অ্যাটিনুয়েশন কোএফিসিয়েন্ট বা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট যে আলফা ছিল তার ইনভার্স কে বলা হয় পেনিট্রেশন ডেপথ, মানে একটা সেমিকন্ডাক্টর দিয়ে লাইট কতটুকু পেনিট্রেট করার পরে অ্যাবজর্পশন হয়, ওইটাকে বলা হয় পেনিট্রেশন ডেপথ। নট অল দ্য ফোটনস উইল বি অ্যাবজর্বড। তো এখানে বলছে যে সেমিকন্ডাক্টরের যে লেন্থটা আছে,
যে যেই লেন্থ দিয়ে প্রপাগেশনটা হচ্ছে, ফটনের প্রপাগেশন হচ্ছে, এই লেন্থটা যদি পেনিট্রেশন ডেপথের চেয়ে কম হয় তাহলে কি হবে? ফটনটা অ্যাবজর্ব হবে না, ট্রাভেল করে চলে যাবে। বাট দেয়ার উইল অলসো বি ফটনস লস্ট বাই রিফ্লেকশন। আবার কি হইতে পারে, এই সারফেসে ফটন রিফ্লেকশন হয়ে চলে যাইতে পারে এট দা এয়ার সেমিকন্ডাক্টর ইন্টারফেস। সো এইসব কারণে যে যতগুলা ফটন ইনসিডেন্ট হবে ততগুলা আমরা চার্জ ইলেকট্রন হিসেবে পাবো না, তার চেয়ে কম পাবো। এই জন্য ইফিসিয়েন্সিটা একের চেয়ে কম হবে। আবার আরেকটা টার্ম বলা হয় ইন্টারনাল কোয়ান্টাম ইফিসিয়েন্সি। তো এইটা ছিল এক্সটার্নাল কোয়ান্টাম ইফিসিয়েন্সি, যে বাইরে আমরা ডিটেক্টর টার্মিনালে কতটুকু ইলেকট্রন পাচ্ছি। আর ইন্টারনাল কোয়ান্টাম ইফিসিয়েন্সি কোনটা? যে ইজ দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন হোল পেয়ারস ফটো জেনারেটেড পার অ্যাবজর্বড ফোটন। তো এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু অ্যাবজর্বড ফোটন চিন্তা করি নাই, যে পুরা ডিভাইসের মধ্যে যতগুলো ফোটন আসছে ওইটার রেসপেক্টে এফিসিয়েন্সি। এখন আমরা বলতেছি না ওইটা না, যেগুলা রিফ্লেকশন হয়ে চলে গেছে ওইটা তো আমার অ্যাবজর্ব ফোটন না, ওইটা আমরা বাদ দিয়ে দিলাম। যেটা ট্রাভেল করে চলে গেছে ওইটাও আমরা বাদ দিয়ে দিলাম। শুধুমাত্র যেই সকল ফোটন অ্যাবজর্ব হচ্ছে ওই সকল ফোটনের রেসপেক্টে কতটুকু আমরা ইলেকট্রন হোল পেয়ার পাচ্ছি, এটাকে বলা হয় ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সি। এখন শুধুমাত্র যদি কোয়ান্টাম এফিসিয়েন্সি বলা থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি। তো নরমালি এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সিকেই কোয়ান্টাম এফিসিয়েন্সি হিসেবে বলা হয়। আর যখন ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সি থাকবে তখন আমাদের এই ডেফিনিশনটা ইউজ করতে হবে। তো আরেকটা টার্ম হচ্ছে রেসপন্সিভিটি। রেসপন্সিভিটি কি? রেসপন্সিভিটি হচ্ছে ফটো কারেন্ট জেনারেটেড পার ইনসিডেন্ট অপটিক্যাল পাওয়ার এট এ গিভেন ওয়েভলেন্থ। যে একটা ইনসিডেন্ট অপটিক্যাল পাওয়ারের জন্য, একটা নির্দিষ্ট অপটিক্যাল পাওয়ারের জন্য আমরা কি পরিমাণ ফটো কারেন্ট পাবো এটাকে বলা হয় রেসপন্সিভিটি। তো এখানে IPH/P0 এইটা থেকে যদি আমরা তার ইফিসিয়েন্সির যে ইকুয়েশনটা ছিল এটা IPH/P0, এটা থেকে যদি আমরা এটা এই পাশে নিয়ে আসি তাহলে রেসপন্সিভিটি পাবো ইটা E ইনটু E/h মিউ। এটাকে লিখতে পারবো ইটা E ইনটু E ল্যামডা ডিভাইডেড বাই hc। তো এটা হচ্ছে আমাদের রেসপন্সিভিটির ইকুয়েশন। তো R is also called the spectral responsivity or radiant sensitivity। তো এই যে রেসপন্সিভিটি যেটা বললাম আমরা, এটাকে অনেক সময় স্পেকট্রাল রেসপন্সিভিটি অথবা রেডিয়েন্ট সেন্সিটিভিটিও বলা হয়। তো এখন যে রেসপন্সিভিটির সাথে ওয়েভলেন্থের যে কার্ভ, যে R ভার্সেস ল্যামডা ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলা হয় স্পেকট্রাল রেসপন্স। স্পেকট্রাল রেসপন্স অফ দা ফটোডায়োড। তো এই ইকুয়েশন থেকে যদি আমরা দেখি যে R ভার্সেস ল্যামডা যদি আমরা প্লট করি তাহলে এটা হবে কি y ইকুয়ালস টু mx টাইপের একটা স্ট্রেট লাইন। এটা হচ্ছে আমাদের x, আর স্লোপটা হবে এইটা। তো আমরা R ভার্সেস ল্যামডা কার্ভের স্লোপ থেকে এই ইফিসিয়েন্সিটা বের করতে পারবো। যেহেতু E, H, C তিনটাই হচ্ছে কনস্ট্যান্ট, সো এই স্লোপ থেকে আমরা ইফিসিয়েন্সিটা বের করতে পারবো। সো আইডিয়াল কেসে R ভার্সেস ল্যামডা কার্ভ আমরা দেখতেছি একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন থ্রো অরিজিন। তো এই ক্ষেত্রে দেখো আইডিয়াল কেসে আমরা একটা স্ট্রেট লাইন থ্রো অরিজিন পাচ্ছি, যে আইডিয়াল ফটোডায়োড কোয়ান্টাম এফিসিয়েন্সি 100%, এটা ইকুয়ালস টু 1। So ideally with a quantum efficiency of 100% R should increase with lambda up to lambda g। So wavelength বাড়ানোর সাথে সাথে রেসপন্সিভিটিটা বাড়া উচিত আপ টু ল্যামডা জি। ল্যামডা জি কি ছিল আমাদের আপার কাট অফ ওয়েভলেন্থ। তো এর চেয়ে যদি বেশি ওয়েভলেন্থ হয় তাহলে কি হবে, ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে কম এনার্জি, তো এটার জন্য আমরা কোনো অ্যাবজর্পশন পাবো না। তো এইটার জন্য রেসপন্সিভিটিটা ডিফাইন্ড না। এই জন্য ল্যামডা জি এর আগ পর্যন্ত আমরা যে আইডিয়াল কেসে দেখতেছি যে ওয়েভলেন্থের সাথে রেসপন্সিভিটিটা বাড়া উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি একটা ফটোডায়োড, সিলিকন ফটোডায়োডের ক্ষেত্রে দেখা যাচ্ছে বা যে কোনো ফটোডায়োডের প্র্যাকটিক্যাল কেসে দেখা যায় যে তার রেসপন্সিভিটি কার্ভটা এইরকম হয়, যে ওয়েভলেন্থ বাড়ার সাথে সাথে রেসপন্সিভিটিটা কমে যাচ্ছে, আবার ওয়েভলেন্থ যখন কম তখন রেসপন্সিভিটিটা কমে যাচ্ছে। একটা পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য রেসপন্সিভিটিটা অনেক বেশি। তো এই কেসটা কেন হচ্ছে, যে কেন ওয়েভলেন্থ বাড়ার সাথে সাথে রেসপন্সিভিটি কমে যাচ্ছে, কেন ওয়েভলেন্থ কমার সাথে সাথে রেসপন্সিভিটি কমে যাচ্ছে, এইটা আমরা দেখব। এখন the line through the origin that is a tangent to the responsivity curve
at x identifies operation at lambda 1 with maximum quantum efficiency. এখন এই প্র্যাকটিক্যাল কেসে এই যে কার্ভটা আছে, যে অরিজিন দিয়ে আমরা যদি এই কার্ভের একটা পয়েন্টে টেনজেন্ট ড্র করি, তাহলে এই পয়েন্টে এই পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য যে রেসপন্সিভিটি কার্ভটা মিন করতেছে যে এই পয়েন্টের জন্য তার ইফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে। যে the line through the origin that is a tangent to the responsivity curve at x identifies operation at lambda 1. So এটা মিন করতেছে কি lambda 1 ওয়েভলেন্থে এই সিলিকন ফটোডায়োডের রেসপন্সিভিটিটা এই কোয়ান্টাম এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে, আর এই ক্ষেত্রে রেসপন্সিভিটি পাবো আমরা এইটা। তো এরকম যে পরীক্ষার ক্ষেত্রে এই কার্ভ থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আসতে পারে, যে এরকম যদি রেসপন্সিভিটি স্পেকট্রাল রেসপন্স কার্ভটা দেয়া থাকে, তো এইটা থেকে আমরা টেনজেন্ট ড্র করে যে ম্যাক্সিমাম কোয়ান্টাম এফিসিয়েন্সি বের করতে পারবো। পরে এই কোয়ান্টাম এফিসিয়েন্সির ইকুয়েশন ইউজ করে আমরা আরো অনেক জিনিস বের করতে পারবো। তো এইটা বোঝা লাগবে। আবার এটার স্লোপ থেকে আমরা কোয়ান্টাম এফিসিয়েন্সি বের করতে পারি। এখন এই পয়েন্টে কেন কোয়ান্টাম এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হচ্ছে, এটা যদি আমরা দেখি যে ইটা ই, এইটার ইকুয়েশন আমরা জানি h c r বাই e ল্যামডা। তো এইটাকে যদি এখন ওয়েভলেন্থের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তো এই পয়েন্ট যখন কোয়ান্টাম এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে তখন কি এই ডি ডি ল্যামডা অফ ইটা ই, এই এটা ইকুয়ালস টু কি হবে, ডিফারেন্সিয়েশনটা 0 হবে। তো এই ডিফারেন্সিয়েশনটা 0 সেট করে আমরা যদি এই ইকুয়েশনটাকে সলভ করি, তখন দেখা যাবে ডি আর বাই ডি ল্যামডা এইটা সমান পাবো আমরা আর বাই ল্যামডা। তো এই ডি আর বাই ডি ল্যামডা এটা কি মিন করতেছে, এটা হচ্ছে এই আর ভার্সেস ল্যামডা কার্ভের স্লোপটা। তাহলে আমরা দেখতেছি যে দ্যাট ইজ a photodiode has maximum quantum efficiency. maximum quantum efficiency কখন পাবো, যখন এই কার্ভের স্লোপটা r বাই ল্যামডা হবে। r বাই ল্যামডা স্লোপ হবে মানে কি, when the tangent passes through the origin, যে r equals to 0 lambda equals to 0। তো ট্যানজেন্টটা যখন অরিজিন দিয়ে পাস করবে তখন যে এফিসিয়েন্সিটা পাবো ওইটাই হবে ম্যাক্সিমাম কোয়ান্টাম এফিসিয়েন্সি। তো এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে কেন, যে এই জায়গার মধ্যে বলছিলাম যে কেন কম ওয়েভলেন্থে এফিসিয়েন্সি কমে যাচ্ছে, রেসপন্সিভিটি কমে যাচ্ছে, আবার বেশি ওয়েভলেন্থেও এটা কমে যাচ্ছে। তো এইটার এক্সপ্লেনেশন দেখানোর জন্য আমরা যদি তার স্ট্রাকচারটা খেয়াল করি, এই ক্ষেত্রে দেখো একটা পিএন জাংশন ডায়োডের স্ট্রাকচার দেখানো হচ্ছে। এটা হচ্ছে তার ডিপ্লেশন রিজিয়ন, এটা হচ্ছে নিউট্রাল পি রিজিয়ন, এটা হচ্ছে নিউট্রাল এন রিজিয়ন। তো আমরা ফটো কারেন্ট কোন রিজিয়নের জন্য পাবো, যখন অ্যাবজর্পশনটা ডিপ্লেশন লেয়ারে হবে W প্লাস ডিপ্লেশন লেয়ারের চেয়ে তার ডিফিউশন লেন্থ, এটা হচ্ছে এতটুকু বলতেছি আমরা ডিফিউশন লেন্থ LH প্লাস LH প্লাস ডিফিউশন লেন্থ এইদিকে LE, যে প্লাস LE। তো এই ডিসটেন্সে যখন, যে এই রিজিয়নের মধ্যে যখন, যে এই টোটাল রিজিয়নের মধ্যে যখন অ্যাবজর্পশনটা হবে তখন আমরা হচ্ছে ফটো কারেন্ট পাবো। এখন এই রিজিয়নের বাইরে যদি অ্যাবজর্পশন হয়, যে ডিফিউশন লেন্থের বাইরে, আবার এই ক্ষেত্রেও ডিফিউশন লেন্থের বাইরে নিউট্রাল রিজিয়নে যদি অ্যাবজর্পশন হয় তখন কিন্তু আমরা কোনো ফটো কারেন্ট পাবো না। এখন ল্যামডা যখন খুব বেশি কম থাকে, যে শর্ট ল্যামডা, যে ওয়েভলেন্থ কম হইলে এটা হচ্ছে সারফেসের কাছাকাছি রিজিয়নেই অ্যাবজর্ব হয়ে যায়। ওয়েভলেন্থ কম হইলে তার পেনিট্রেশন ডেপথ কম থাকে। তো শর্ট ল্যামডা এটার জন্য আমরা দেখতে ডিসটেন্সের সাপেক্ষে তার ফটো জেনারেটেড কারেন্ট যে অ্যাবজর্পশনটা দেখানো হচ্ছে। দেখো শর্ট ল্যামডার ক্ষেত্রে অ্যাবজর্পশনটা অনেক বেশি, কারণ কি, এই যে এই কার্ভটা খেয়াল করো, এই কার্ভটা যে ল্যামডা যখন কম শর্ট ল্যামডা, তখন হচ্ছে তার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট অনেক বেশি, যার ফলে এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। আবার ল্যামডা বাড়ার সাথে সাথে তার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট কমতে থাকে, তো সেটার পেনিট্রেশনটা বাড়তে থাকে। তো এই জন্য শর্ট ওয়েভলেন্থের লাইট সারফেসের কাছাকাছি রিজিয়নে অ্যাবজর্ব হয়ে যায়। যদি লার্জ আলফা থাকে, শর্ট ওয়েভলেন্থ হয়, তখন কি হবে, সেটা হচ্ছে কম ডিসটেন্সে অ্যাবজর্ব হয়ে যাবে, সারফেসের কাছাকাছি রিজিয়নে অ্যাবজর্ব হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে ওয়েভলেন্থ কম হইলে সেইটা যে ডিপ্লেশন লেয়ারের আগেই অ্যাবজর্ব হইতে পারে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আবার মিডিয়াম ওয়েভলেন্থের গুলার জন্য মিডিয়াম অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, তো এটার জন্য আমরা দেখতেছি যে যে আমাদের ডিপ্লেশন লেয়ারই অ্যাবজর্পশন পাচ্ছি। আবার যখন ওয়েভলেন্থ যখন আরো বাড়াইবো
যে লং ওয়েভলেন্থ হবে তখন ওইটা কি এই স্ট্রাকচারে অ্যাবজর্ব হবে না, পেনিট্রেট করে চলে যাবে, কারণ তার পেনিট্রেশন ডেপথটা অনেক বেশি, তো এটা পেনিট্রেট করে ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে। তো আবার এই ক্ষেত্রেও অ্যাবজর্পশন এই জায়গায় হইতে পারে। তো শর্ট ওয়েভলেন্থ এবং লং ওয়েভলেন্থ এইটার ক্ষেত্রে দেখতেছি আমরা যে কোনো ফটো কারেন্ট পাচ্ছি না, কারণ তার পেনিট্রেশনটা বেশি, আবার একটাতে পেনিট্রেশন কম। তো এই জন্য লং ওয়েভলেন্থ এবং শর্ট ওয়েভলেন্থের জন্য এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে, রেসপন্সিভিটিটা কমে যাচ্ছে, এই জন্য কার্ভটা এই জায়গায় এসে ড্রপ করতেছে, এই জায়গায় এসে ড্রপ করতেছে। এখন কার কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কার কোনো কোয়েশ্চেন আছে? নাই? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক।